আসসালামু আলাইকুম, সকলকে সালাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের সেশন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন 18তম নিবন্ধন এর প্রিলিম ফলাফল কিন্তু হয়ে গেছে। মূল খেলা সেটি কিন্তু সামনে, অর্থাৎ লিখিত পরীক্ষা। লিখিত পরীক্ষাটা এবারে বেশ চ্যালেঞ্জিং হবে। এর বেশ কয়েকটি কারণ রয়েছে। নাম্বার ওয়ান, সিলেবাসে ব্যাপক পরিবর্তন হয়েছে, মান বন্টনে পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে এই নতুন সিলেবাসকে কিভাবে আপনি গ্রিপে আনবেন, এই চ্যালেঞ্জটা কিভাবে মোকাবেলা করবেন, সবকিছু নিয়ে ইনশাল্লাহ কথা হবে। আমি কথা বলবো ইংরেজি বিষয়ে যারা নিবন্ধন পরীক্ষা দিবেন স্কুল পর্যায়ে, তাদের একটি মডেল কোয়েশ্চেন নিয়ে কথা বলবো, পুরো সিলেবাস নিয়ে কথা বলবো, কিভাবে সিলেবাসটাকে গ্রিপে আনা যায় সেই নিয়ে কিছু টিপস থাকবে, কৌশল থাকবে। সাথে আছি মনিরুজ্জামান শাহিন, দীর্ঘদিন ধরে কাজ করছি ইংরেজি ভাষা ও সাহিত্য নিয়ে। চলুন তাহলে প্রথমেই আমি আপনাদের কয়েকটা বিষয় একটু ক্লিয়ার করে নেই যে নতুন সিলেবাসটিতে কি কি আছে। এই নতুন সিলেবাসটি আমাদের একটু দেখে আসতে হবে, বুঝে আসতে হবে, যেখানে যে পরিবর্তনের কথা বলতেছি সেই পরিবর্তনটা আসলে কি। দেখুন, পরিবর্তনের ক্ষেত্রটা যে খুব ব্যাপক হয়েছে বিষয়টা সেরকম নয়, তবে যে পরিমাণে হাইপ উঠেছে যে না পরিবর্তন, অনেক পরিবর্তন, এরকম একটা হাইপ উঠেছে, এই হাইপটা কিন্তু আমাদের জন্য খুব ক্ষতির কারণ হতে পারে। কারণ অনেকেই মনে করবে, মনে হয় যে আমি কিছুই পারবো না, এরকম একটা ভাব চলে আসতে পারে। প্রথমত খেয়াল করুন এখানে যেটি আছে, আগের সিলেবাসের সাথে এই সিলেবাসের বেসিক পার্থক্যটা কোন জায়গায়। এই সিলেবাসে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে ক্রিয়েটিভিটির উপর, অর্থাৎ এখানে গ্রামারের যে মার্কস এটা সীমিত করে দেওয়া হয়েছে মাত্র 20 মার্কস। দেখুন, আগে হয়তো 40 মার্কসের মতো ছিল, বাট এবারে কিন্তু এখানে একেবারে অর্ধেক করে দেওয়া হয়েছে। এখন এইখানে কি কি আছে টপিকগুলোর মধ্যে খেয়াল করবেন যে কি আছে। এখানে আমরা যেটা পাচ্ছি যে 4টা আইটেম থাকবে, 5 মার্কস করে 4টা আইটেম, মানে 5টা করে প্রশ্ন থাকবে আর আইটেম থাকবে 4টা। আমি কিছু মডেল কোয়েশ্চেন আপনাদের দেখাবো। আচ্ছা, একটু খেয়াল করুন এখানে যেটা বলা হয়েছে প্রেপোজিশন। এই প্রেপোজিশন এখানে বলা হচ্ছে কনসেপ্ট এন্ড অ্যাপ্লিকেশন অফ প্রেপোজিশন। আপনি নিশ্চিত থাকেন অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন থেকে এই প্রশ্নগুলো হবে। এরপরে হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে আমরা আরো বেশ কিছু পাবো, যে কারেকশন যেটা আমরা বলতেছি। কারণ এখানে দেখুন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, স্টাডি অফ ভার্বস, ইউজ অফ টেন্সেস, অর্থাৎ এখানে রাইট ফর্ম অফ ভার্বসটা চলে আসবে এবং টেন্স রিলেটেড যে কারেকশন গুলো রয়েছে সেগুলো কিন্তু চলে আসবে। এরপরে যেটি আছে সেন্টেন্স চেঞ্জিং, যেটাকে আমরা বলি ট্রান্সফরমেশন, এই ট্রান্সফরমেশনটা চলে আসবে। ট্রান্সফরমেশনে কি কি আছে দেখুন, অলরেডি আমরা এই বিষয়গুলো আলোচনা করেছি। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, আবার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, আবার অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, এগুলো। এরপর রয়েছে আবার দেখুন অ্যাসার্টিভ থেকে এক্সক্লামেটিভ। তাহলে একেবারে কম না, কিন্তু গ্রামারের মার্কস কমানো হলেও সিলেবাসটা কিন্তু কমানো হয় নাই। সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, এটার যে আন্তঃপরিবর্তন ইন্টারচেঞ্জ, এটা আমাদের করতে হবে। এরপরে ডিগ্রি থাকছে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এটার মধ্যেও পরিবর্তন থাকতেছে। এরপর খেয়াল করেন যে অ্যাক্টিভ এবং প্যাসিভ, অর্থাৎ সহজ কথা হচ্ছে ভয়েসটা থাকতেছে। এরপর আসেন যে আমরা পাচ্ছি ডাইরেক্ট এন্ড ইনডাইরেক্ট স্পিচ, অর্থাৎ ন্যারেশন, এটা কিন্তু পাচ্ছেন। তাহলে মেজর যে বড় টপিক গুলো খেয়াল করবেন, ট্রান্সফরমেশনের মধ্যে অ্যাফার্মেটিভ থেকে আপনি খেয়াল করেন, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, আবার অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু এক্সক্লামেটিভ। এরপর সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থাকতেছে। এরপর ডিগ্রির মধ্যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ থাকতেছে, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস থাকতেছে, ন্যারেশন থাকতেছে। মানে তাহলে নাই কি, বিষয়টা এরকম হয়ে যাচ্ছে, তাই। এরপর খেয়াল করেন যেটি আছে কারেকশন বলা হয়েছে, আবার আলাদা করে কারেকশন কি, আর্টিকেল, প্রেপোজিশন, ভার্ব, সাবজেক্ট ভার্ব, এগ্রিমেন্ট, পাঞ্চুয়েশন, আর হচ্ছে কোহেসিভ ডিভাইসেস, যেটা আমরা কানেক্টর হিসেবে চিহ্নিত করি। এই যে দেখেন ইউজ অফ কোহেসিভ ডিভাইসেস সাজাস, এটা হতে পারে কানেক্টরস, লিঙ্কার্স, এটসেট্রা। এটা ইন্টারমিডিয়েট লেভেলে এই বিষয়গুলো আছে, কেমন। এরপর দেখেন সামনে যদি আগাই, যে ফ্রেজ এন্ড ইডিয়মস, বাক্য তৈরি, এটা পূর্বে ছিল, এখনো আছে, এবং প্রশ্নের প্যাটার্নটা মাথায় রাখবেন, ওই সেম প্যাটার্নই থাকবে। আশা করি এখানে কোনো চেঞ্জ আসবে না। এবার দেখুন যেটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এই কমপ্লিটিং সেন্টেন্স এবং হচ্ছে যেটাকে আমরা বলছি ইউজ অফ লিঙ্কার্স, কানেক্টরস, হ্যাঁ, আবার হচ্ছে
সেন্টেন্স ট্রান্সফরমেশন, এগুলো একটার সাথে একটা আন্তঃসম্পর্কিত, এটি নিয়ে প্রবলেম নাই। মোডাল অক্সিলারিজ, এই হচ্ছে মূলত গ্রামার, যেটা বলা হচ্ছে 4 questions will be set from the above mentioned topics, each question carrying 5 marks, অর্থাৎ 5 মার্কের আপনি 4টা প্রশ্ন পাবেন, 20 মার্কস। সহজ কথা, 20 মার্কস। আপনার কি 19তম নিবন্ধন পরীক্ষার কোনো ব্যাচ ভর্তি কোর্স চালু করেছেন? মারুফ, হ্যাঁ আমরা চালু করব। আমাদের ম্যাথ এবং ইংরেজি দুটো সাবজেক্ট, আমরা এই দুটো সাবজেক্ট পড়াই, এই দুটো সাবজেক্ট দিয়ে পাস হয়ে যাবে, অন্য কোনো সাবজেক্ট নিয়ে প্যারা নিতে হবে না। জাস্ট একটু কুল থাকুন। এরপর দেখেন, আমরা যদি সামনে আসি, পার্ট 2 তে কি আছে? পার্ট 2 তে আছে ট্রান্সলেশন, 10 মার্ক। এটা মাথায় রাখবেন, বাংলা থেকে ইংলিশ B2E। আমি কিছু মডেল আপনাদের দেখাবো। এরপর লক্ষ্য করুন রিডিং, এই রিডিং এর মধ্যে 15 মার্ক যুক্ত করা হয়েছে। পার্ট 3 তে রিডিং নিয়ে আসা হয়েছে 15 মার্কস। খুবই দারুণ একটা কাজ করছে। এর মধ্যে কি কি প্রশ্ন প্যাটার্ন রাখতেছে? প্রশ্ন প্যাটার্ন যেটা রাখতেছে, লক্ষ্য করুন, এখানে আপনি এমসিকিউ পাবেন। এমসিকিউ, এই দেখুন আমি মডেলটা আপনাদের দেখাবো। এই যে 5 মার্ক আর শর্ট কোশ্চেন আছে 5 × 10, মোট 15 মার্কসে। এরপর লক্ষ্য করেন আমরা যেটা পাবো, পার্ট 3 গেল, পার্ট 4। পার্ট 4 এ হচ্ছে স্টাইলিস্টিক ডিভাইসেস, অর্নামেন্টেশন, ডিফারেন্ট জানরাস অফ টেক্সট। এটা আমি সহজ কথায় হচ্ছে ভাই শর্ট নোট লিখতে হবে, কিছু শর্ট নোট লিখতে হবে, এবং দিয়ে দেওয়া হয়েছে কি কি আছে, এই জন্য ইমেজারি, সিমিলি, মেটাফর, ট্রাজিক ফলো, আরো যা আছে সবগুলোই ইনশাআল্লাহ আমরা করিয়ে দেব। এরপর লক্ষ্য করুন পার্ট 5 এ যেটা আছে, পার্ট 5 এ ইন্টারেস্টিং একটা পার্ট, ফর্মাল লেটার, প্যারাফ্রেজিং। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে প্যারাফ্রেজিং। এখন এই প্যারাফ্রেজিংটা আসলে কি, এইটা নিয়ে অনেকেই ঝামেলা পড়ে গেছে। আপনি ক্লাসটা দেখতে থাকেন, আমি প্যারাফ্রেজিংটা আজকেই ক্লিয়ার করে দিচ্ছি, আজকেই ক্লিয়ার করে দেবো, একটু ক্লাসটা দেখতে থাকেন শেষ পর্যন্ত। আর আপনাদের যারা পরিচিত রয়েছে অবশ্যই ভাই তাদের ইনবক্সে হলেও আমাদের এই ক্লাসটি একটু পাঠিয়ে দেন, কেমন? তাদের জন্য টুকু করা হবে। এরপরে আসুন পরবর্তী, প্যারাফ্রেজিংটা আমি আজকে ক্লিয়ার করে দেবো, টেনশন নাই। এরপর দেখেন এই যে প্যারাগ্রাফ রাইটিং, বহু ধরনের প্যারাগ্রাফ আছে, ডিসক্রিপটিভ, ন্যারেটিভ, পারসুয়েসিভ, আর্গুমেন্টেটিভ, ইমাজিনেটিভ, ক্রিয়েটিভ, অনেক ধরনের রয়েছে। আর এইখানে সবশেষে আমরা পাচ্ছি এক্সপ্রেসিং সলিউশন টু এ প্রবলেম। এইটা নিয়েও ভাই প্রবলেমে আছে, মানে সমস্যার সমাধান রিলেটেড একটা লেখা, এটা নিয়েও আমরা অনেকে খুব সমস্যা আছি। আশা করি ক্লাসটা দেখতে থাকুন, এরপর এই সমস্যাটি ইনশাল্লাহ থাকবে না। ওকে, ডান। আচ্ছা, এখন খেয়াল করেন, আমি আপনাদের সিলেবাস অলরেডি দেখাইলাম, আর আমরা কিছু ক্লাস অলরেডি নিয়েছি, সেটা নিয়ে পরে কথা হবে। তবে আমরা মডেল টেস্টে চলে যাচ্ছি, মডেল কোয়েশ্চেনটা কেমন সেটা একটু দেখানোর চেষ্টা করব। লক্ষ্য করুন, এখানে দারুণ একটা কাজ আমার মনে হয় যে আমি করলাম, আপনাদের একেবারে পূর্ণাঙ্গ একটা ধারণা দিয়ে দেবো, পূর্ণাঙ্গ ধারণা কিভাবে পরীক্ষাটি হবে। লক্ষ্য করুন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ বিষয়, এখানে মার্কস থাকবে 100 মার্কস, টাইম থাকবে 3 আওয়ার্স। প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। যেহেতু মডেল টেস্ট, মডেল কোয়েশ্চেন, অবশ্যই আপনার বুঝতে হবে কি কি বলা হয়েছে। প্রথমত খেয়াল করেন, এই যে একটা 5 মার্কের একটা ন্যারেশন রয়েছে, পূর্বে যেটা আসতো প্যাসেজ ন্যারেশন। এখন এই প্যাসেজ ন্যারেশন যে আসবে এরপর, এর কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এটা পূর্বে আসতো, এই জন্য আমরা ধরে নিয়েছি যে এই প্যাটার্নটা এখন তারা কি করতে পারে, ফলো করতে পারে। এইখানে এই প্যাসেজ ন্যারেশনটাই এসেছে পূর্বে, আমরা এই ন্যারেশন গুলো ইনশাআল্লাহ দেখব। এই গেল মনে করেন 5 মার্ক। এরপর কারেকশনের যে বিষয়টা রয়েছে, পূর্বে যেভাবে আসতো, আশা করি এখানে খুব ব্যত্যয় কিছু হবে না, সেটা কি ফলো করা হবে। লক্ষ্য করুন, কারেকশনস এর ক্ষেত্রে সেন্টেন্স কারেকশন, সহজ কথা, আমরা যে সেন্টেন্স কারেকশন গুলো করি সেটাই, এর বাইরে এটা কিছু নাই। এরপর এই গেল সেন্টেন্স কারেকশন 5টা, যেমন দি গার্ল প্রেফারস ড্যান্স দেন সিং। আমাদের নিশ্চয়ই এটা গ্রামারে হয়ে যাবে, সমস্যা হবে না। প্রেফারের পর দুটো ভার্ব থাকলে দুটোর সাথে আইএনজি হয়, তাই না? আর মাঝখানে কি হয়, টু হয়, তাহলে এটা কি হবে, দি গার্ল প্রেফারস ড্যান্সিং টু সিঙ্গিং, এরকমটা। জাস্ট আজকে এটা সমাধান না, আজকে হচ্ছে শুধুমাত্র আপনাদের দেখানো কিভাবে প্রশ্নটি হবে। 3 নাম্বার বলছে use appropriate connectors in the blanks.
অ্যাপ্রোপ্রিয়েট কানেক্টরস, যেটাকে আমরা লিঙ্কার্স বলি, ইন্টারমিডিয়েটে এটি আছে। এখন খেয়াল করেন যে আনএমপ্লয়মেন্ট ইজ এ গ্রেট প্রবলেম ইন আওয়ার কান্ট্রি। এবার বলা হচ্ছে ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেন অফ দি ডে। এবার বলছে অলমোস্ট অল দি কান্ট্রিজ অফ দি ওয়ার্ল্ড সাফার ফ্রম দি কার্স অফ আনএমপ্লয়মেন্ট প্রবলেম। এখানে একটা শূন্যস্থান রয়েছে, বাংলাদেশ ইজ দ্য ওয়ার্স্ট সাফারার অফ দিস সো কল্ড প্রবলেম। আবার এখানে একটা গ্যাপ রয়েছে, নোওয়্যার। এরপর লক্ষ্য করুন এই যে মোট 5টা গ্যাপ, অর্থাৎ 5 মার্কের জন্য 5টা গ্যাপ। সহজ কথা। এবার দেখুন পরবর্তীতে যে 4 নম্বরে যেটা বলা হয়েছে, 4 নম্বরের ক্ষেত্রে যে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং ফ্রেজেস, যেটা পূর্বে হতো যে ফ্রেজ দিয়ে এ ব্লেসিং ইন ডিসগাইজ, বার্ন দ্য মিডনাইট অয়েল, ক্রাই ওভার স্পিলড মিল্ক, ইন দ্য ব্লিঙ্ক অফ অ্যান আই, মানে এগুলো দিয়ে আপনার একটা বাক্য তৈরি করতে হবে। এখন এই যে ভাই 20 মার্কস, আবার খুব ভালো করে শোনেন, এই 20 মার্কসে কিন্তু ভেরিয়েশনের কোনো শেষ থাকবে না, প্রচুর পরিমাণে ভেরিয়েশন পাবেন, প্রচুর পরিমাণে ভেরিয়েশন। আমি তো প্রশ্নের যতগুলো ধারা আমি আপনাদের দেখিয়েছি যে কোন কোন টপিক গ্রামারের 20 মার্কসে রয়েছে, এটা কিন্তু কম না। এখন এই গ্রামার 20 মার্কসে অনেক ভেরিয়েশন থাকতে পারে, 4টা টাইপের প্রশ্ন পাবেন, ইচ টাইপ কন্টেইনস 5 কোয়েশ্চেনস, প্রত্যেকটা টাইপের মধ্যে 5টা করে প্রশ্ন থাকবে 5 মার্কের জন্য। সো এই 20 মার্কের ভেরিয়েশনটা আসতে পারে, বাট এরপর যে প্যাটার্ন গুলো রয়েছে সেখানে কোনো ভেরিয়েশন আসবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। পরবর্তীতে লক্ষ্য করুন যেটি আছে, যেটা আমরা পাচ্ছি পার্ট টু। পার্ট টু তে ট্রান্সলেশন 10 মার্ক, এটা হচ্ছে বাংলা থেকে ইংরেজি। দেখুন এখানে যে খুব জটিল কিছু আসবে এরকম না, এটা বিসিএস রিটেন না, এটা কিন্তু বিসিএস রিটেন না। যদিও এই শিক্ষক নিবন্ধন পরীক্ষাটি আমার কাছে মিনি বিসিএস মনে হয়, প্রিলি হবে আর একটা জম্পেশ রিটেন হবে, এরপর আবার ঢাকায় গিয়ে ভাইবা দিতে হবে, মনে হচ্ছে যেন পিএসসি তে ভাইবা দিচ্ছে। আর আগে তো ভাইবা ছিল কোথায়, আগে তো সেরকম কিছুই ছিল না, অর্থাৎ প্রিলি হতো, রিটেন হতো, এরপর কাগজটা নিয়ে আসতো। যখন এনটিআরসিএ এই গণবিজ্ঞপ্তি ছিল না, কমিটির মাধ্যমে যা তা অবস্থা ভাইবা ছিল, চাকরি হয়ে যেত, যে বেশি টাকা দিত চাকরি হয়ে যেত, এটা হচ্ছে ওপেন সিক্রেট। কেমন, বাট আলহামদুলিল্লাহ বর্তমান গভর্নমেন্টকে সাধুবাদ দেওয়া উচিত এই ক্ষেত্রে যে তারা একটা বেশ স্বচ্ছতার পরিচয় দিয়েছে। শিক্ষক নিয়োগ সহ বিসিএস সহ অনেকগুলো নিয়োগেই আলহামদুলিল্লাহ একেবারে এটা ফ্রি ফেয়ার হচ্ছে। যদিও আপনারা হয়তো উল্টো পাল্টা প্রশ্ন আমাকে করতে পারেন, প্রাইমারিতে কোটা আছে, এই আছে সেই আছে, ওকে ফাইন, পূর্বের চাইতে বিষয়টা আরো ক্লিয়ার হয়েছে কিনা এটা একটু দেখেন। আস্তে আস্তে সবই ফিল্টারিং হবে আশা করি। তাহলে এই যে 5 মার্কের যে বিষয়টা রইলো, এই 5 নাম্বারটা যে 10 মার্কের জন্য যে ট্রান্সলেশনটা ইংরেজিতে করতে হবে। স্বদেশ প্রেম হলো নিজ দেশের প্রতি ভালোবাসা, এটি একটি শব্দ। অর্থাৎ এখানে যে ট্রান্সলেশন গুলো পূর্বে এসেছে এবং সামনে আসবে, এটা খুব মানে আপনাকে একেবারে আহত করে দেবে এরকম কিছু না, এটা মাথায় রেখেন, এটা স্বাভাবিক থাকবে ইনশাআল্লাহ। এরপর লক্ষ্য করুন পরবর্তী যে পার্টে রয়েছে রিডিং, 15 মার্কস। এইখানে আপনার রিডিং স্কিলটা যাচাই হবে, রিয়েলি আপনার রিডিং স্কিলটা কোন পর্যায়ে রয়েছে এইটা কিন্তু ভাই এইখানে যাচাই হবে, এবং এইখানে আপনার দক্ষতার পরিচয় দিতে হবে। এখানে যেই জায়গাটায় আপনাকে বিভ্রান্ত করবে সেটা আমি বলে দিই, যেমন একটা প্যাসেজ দেবে বিশাল, এটা হতে পারে, যেমন এটা এবং লিটারেচার বেসড হবে। দেখুন পোয়েট্রি ইজ দ্য ওয়ান অফ দি মোস্ট ইউনিভার্সাল ভেহিকলস of human expression and one of the most important of all written media for describing experience। and এইভাবে দেখেন বড় একটা প্যাসেজ আছে আছে আছে, এই যে লিখে টিকে এরপর বলছে আনসার দ্য ফলোইং মাল্টিপল চয়েস কোয়েশ্চেনস। এইখানে দেখেন বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ভেহিকল, ভেহিকল মানে কি, বাস, কার, মিডিয়াম, ট্রাক। এই প্রশ্নগুলো জটিল হবে না। ডোমেইন মানে কি, এরিয়া, অ্যাক্টিভনেস, মোশনলেসনেস, ডিসঅর্ডার। আবার দেখুন এখানে বলছে what is the antonym of enhance, enhance এর অ্যান্টোনিমটা কি। ডি নম্বরে আছে অ্যাড্রেস ইন দ্য প্যাসেজ, দি ওয়ার্ড অ্যাড্রেস ইন দ্য প্যাসেজ, প্যাসেজে ওয়ার্ড রয়েছে অ্যাড্রেস, এটা আসলে কি, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি কোনটা। আবার এই দেখুন 5 নম্বর, what is the verb form of the word additionally, এই additionally এর ভার্বটা কি, এডিশন, এডিশনাল, এডিং, অ্যাড কি হতে পারে। মানে এই যে বিষয়টা একটু খেয়াল করেন, আমরা যেটা আপনাদের বোঝাতে চেয়েছি যে মডেল টেস্টের প্যাটার্নটা কিরকম হতে পারে। যদি বুঝে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাবেন যে হ্যাঁ বুঝতে পেরেছি,
এটা একটু জানিয়ে দেবেন। আপনাদের কোনো সমস্যা থাকলে ইনশাল্লাহ সেটিও আমি দেখার চেষ্টা করব। ওকে, টিএস মারুফ বলছে স্যার কেমন আছেন, আমি শেরপুর থেকে বলছি। ধন্যবাদ মারুফ। 19 রিটার্নের কোর্স চালু হয়ে যাবে, আপনি সেখানে ইনশাল্লাহ ভর্তি হয়ে যান, সমস্যা নেই। তো এইটুক পর্যন্ত ক্লিয়ার কিনা একটু আমাকে জানাবেন, এইটুক পর্যন্ত একেবারে ক্রিস্টাল ক্লিয়ার কিনা? আমি অবশ্যই প্যারাফ্রেজিং নিয়ে কথা বলবো, টেনশন নাই, একটু ধৈর্য ধরেন, অপেক্ষা করেন, ক্লাসের শেষের দিকে আমরা প্যারাফ্রেজিং নিয়ে ইনশাল্লাহ কথা বলবো। ক্লিয়ার অর নট অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন তাহলে আমরা সামনে আগাই। এরপর দেখেন আনসার দ্য কোয়েশ্চেন। আই থিঙ্ক দিস ইজ দ্য টাফ পয়েন্ট। এটা একটু জটিলই করে ফেলবে, যেহেতু উত্তরগুলো সাহিত্য ঘেঁষা, হ্যাঁ, সাহিত্যের মাল মশলা থাকবে। সেটা হচ্ছে এইখানে আপনাকে বেশ সিলেক্টিভ হতে হবে, এখানে বেশ স্মার্টনেসের পরিচয় দিতে হবে। আচ্ছা, এখন দেখুন এইখানে যেটা বলা হচ্ছে, in what sense is poetry one of the most universal vehicles of human expression? মানে কোন দৃষ্টিকোণ থেকে, in what sense poetry most universal vehicles of human expression, মানব মনের যে মানব অনুভূতি প্রকাশের অন্যতম একটা বৈশ্বিক মাধ্যম কিভাবে, কোন দৃষ্টিকোণ থেকে? আপনার এখানে 2 মার্কসের জন্য বেশ ভালো একটা লেখা লিখতে হবে। এটা লজিক্যাল হতে হবে, এটা শর্ট হতে হবে, এটা গ্রামার এরর ফ্রি হতে হবে, কেমন? এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরকম 5টা প্রশ্ন পাবেন, এই 5টা প্রশ্নের জন্য ভাই 10 মার্ক বরাদ্দ, 10 মার্ক। এটা কিন্তু বড় একটা মার্কস। মাথায় রাখবেন, এই রিটেন পরীক্ষা কিন্তু 5 মার্কের খেলা নয়, এটা হচ্ছে এগিয়ে থাকার খেলা। আপনি কত মার্কস তুলতে পারবেন, এখানে আপনাকে ক্ষুধার্ত বাঘের মতো থাকতে হবে, যে আমি 50 মার্ক হয়ে গেছে, আমি হল থেকে বেরিয়ে যাব। there is no way। আপনাকে ক্ষুধার্ত বাঘের মতো হা করে থাকতে হবে, যত মার্কস পাওয়া যায়, যত মার্কস ক্যারি করা যায়, কেমন? এক্ষেত্রে কিন্তু ওইভাবে স্যাটিসফাইড হওয়ার কোনো সুযোগ নাই। এই গেল মূলত পার্ট 3। পার্ট 4 কি বলছে? পার্ট 4 বলছে যে স্টাইলিস্টিক ডিভাইসেস 15 মার্কস, 3টা দিয়ে দিছে। রাইম স্কিম, এটা সম্পর্কে 5 মার্কের লেখা লাগবে। স্ট্যান্ডা সম্পর্কে, ইলিজি সম্পর্কে আমরা প্রত্যাশা করছি যে এখানে বেশি থাকবে, হয়তো 5টা থাকবে, সেখান থেকে 3টা লিখতে দেবে, এরকম হবে। একেবারে পরীক্ষার্থীদের মানে আটকাই দেবে না। তো এই হচ্ছে যেটা আমরা বললাম যে 3টা শর্ট নোট, যেটা স্টাইলিস্টিক ডিভাইস 40টার মতো মোটা আছে। আমরা অলরেডি এটার উপরে বেশ কিছু ক্লাস নিয়েছি। আই থিঙ্ক আপনারা যদি সেই ক্লাসগুলো দেখেন হয়ে যাবে। এরপর লক্ষ্য করুন, যেটি আমরা বোঝানোর চেষ্টা করব, এটা হচ্ছে পার্ট 5। পার্ট 5 রাইটিং 40 মার্কস, যেটা হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দি ডিসি অফ সিরাজগঞ্জ টু রিপেয়ার দ্য ড্যামেজড হাইওয়ে রোডস ইমিডিয়েটলি। এখন এইটা ডিসির কাছে হতে পারে, পত্রিকায় প্রকাশের জন্য হতে পারে। এই টাইপের অ্যাপ্লিকেশন গুলো আমরা অবশ্যই শিখে নেব। এটা শিখে নিলে আশা করি এখানে একটা ভালো মার্কস ক্যারি করতে পারবেন। আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি, শিখে এসেছি আমাদের শিক্ষকের কাছ থেকে, যে যখন লেটার এবং অ্যাপ্লিকেশন থাকবে, আমরা যেন অ্যাপ্লিকেশন লিখি, অ্যাপ্লিকেশনে বেশি মার্কস ক্যারি করার সুযোগ থাকে। অ্যাপ্লিকেশনে অনেকগুলো পার্ট থাকে, এই পার্ট গুলো যদি ফুলফিল থাকে তখন শিক্ষক মার্কস দিতে বাধ্য থাকেন। এরপর দেখুন 10 নম্বর, রাইট এ প্যারাফ্রেজ অফ দ্য ফলোইং পোয়েম। কবিতার প্যারাফ্রেজিং করতে হবে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ যেটা নিয়ে আপনারা সবচেয়ে বেশি 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 ক্লান্ত। দেখুন এখানে একটা কবিতা আছে, এই কবিতাটা খেয়াল করেন। Whose woods these are, I think I know. His house is in the village, though he will not see me stopping here to watch his woods fill with snow. এখন এখানে মূল ব্যাপারটা হচ্ছে কি, প্যারাফ্রেজিং মানেটা কি? আপনারা কেউ কি জানেন যে প্যারাফ্রেজিং মানেটা কি? কেউ জানেন কি? একটু কমেন্টে লিখবেন তো। প্যারাফ্রেজিং এর মানটা বোঝেন কিনা সেটা একটু আমাকে লিখে জানান। প্যারাফ্রেজিং, আপনাদের কাছ থেকে কমেন্ট প্রত্যাশা করছি। প্যারাফ্রেজিং এর মানেটা কি, এটা আপনারা জানেন কিনা একটু লিখে জানাবেন। ইনশাআল্লাহ এটা নিয়ে আমি একেবারে ক্লিয়ার ধারণা দিয়ে দেবো আজকের পর, এটা নিয়ে আর টেনশন করা লাগবে না। সবচেয়ে বেশি প্রবলেম এইটাই,
আমি সেটা বুঝতে পেরেছি, সবাই বলতেছে প্যারাফ্রাইজিংটা কেমন, প্যারাফ্রাইজিংটা কেমন, এই প্রশ্নটাই যেন বেশি আসতেছে। ওকে, আচ্ছা তাহলে আমি এবার ক্লিয়ার করে দিচ্ছি, প্যারাফ্রাইজিং এর বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। দেখুন এটি একটি কবিতা, এটি একটি কবিতা, স্টপিং বাই উডস অন এ স্নোই ইভিনিং, রবার্ট ফ্রস্টের সেই বিখ্যাত কবিতা। যারা সাহিত্য পড়েছেন তারা তো অবশ্যই এটা জানেন। এখন এইখানে আমাদের দুইটা অপশন দেওয়া হয়েছে, কবিতা অথবা স্টোরি এর প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিংটা কি আপনাদের নিয়ে যাচ্ছি সেই জায়গায়। প্যারাফ্রেজিং বলতে কি বোঝায়? দেখুন প্যারাফ্রেজিং বলতে আসলে কি বোঝায় এটা নিয়ে আমি স্টাডি করার চেষ্টা করেছি, এবং সেখানে যেটা আমি পেলাম, লক্ষ্য করুন প্যারাফ্রেজিং মানেটা কি। প্যারাফ্রেজিংটা হচ্ছে এক্সপ্রেস দ্য মিনিং অফ সামথিং রিটেন, অর্থাৎ লিখিত কোনো কিছুর মিনিং এটা প্রকাশ করা ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস, ভিন্ন শব্দ ব্যবহার করে, স্পেশালি টু অ্যাচিভ গ্রেটার ক্লিয়ারিটি। অর্থাৎ যে বিষয়বস্তু এটা সুস্পষ্ট করার জন্য ভিন্ন শব্দ ব্যবহার করে যে প্রকাশ, এটাই হচ্ছে প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিংটা করা হয় যাতে এটি প্লেজিয়ারিজম না হয়, অর্থাৎ নকল না হয়ে যায়। অর্থাৎ আপনি একটা লেখা দেখে ওইটা সামান্য পরিবর্তন করে আপনি ওটা হুবহু কপি মেরে দিলেন, এটা কিন্তু প্লেজিয়ারিজম পড়বেন আপনি, এটা কিন্তু প্রতারণা, অর্থাৎ কপি করেছেন, নকল করেছেন, এই দায় কিন্তু আপনার উপর পড়বে। বাট প্যারাফ্রেজিংটা আপনি তার কথাটা আরো সুস্পষ্ট করেছেন, বাট শব্দগুলোর ব্যবহার এক্ষেত্রে ভিন্ন হয়ে গেছে। শব্দগুলোর ব্যবহার, এই শব্দগুলোর ব্যবহার ভিন্ন হয়ে গেছে, ফলে এটা কপির মধ্যে পড়ে নাই। যেমন আমি আপনাদের কয়েকটা বিষয় ক্লিয়ার করি। এখানে প্যারাফ্রেজিং করার ক্ষেত্রে দুইটা বিষয় মাথায় রাখবেন। নাম্বার ওয়ান, চেঞ্জ ওয়ার্ডস। আপনাকে যেটা করতে হবে, শব্দের পরিবর্তন করতে হবে, শব্দের পরিবর্তনগুলো করতে হবে। আর বলেছে চেঞ্জ দ্য সেন্টেন্স স্ট্রাকচার বাট কিপ মিনিং। যে কাজটা করতে হবে, আপনি সেন্টেন্সের গঠনটাকে পরিবর্তন করতে পারবেন, বাট মিনিংটাকে পরিবর্তন করতে পারবেন না। আমার কাছে এটি মনে হয় যে ওয়ান কাইন্ড অফ ট্রান্সলেটিং, ট্রান্সফরমেশন, কেমন, এটা ওয়ান কাইন্ড অফ ট্রান্সফরমেশন। এবং এইখানে একটা জিনিস খেয়াল করেন, বোঝার চেষ্টা করবেন। আমি এখানে দুটো বাক্য দিচ্ছি, দুটো বাক্য খেয়াল করেন। দুটো বাক্য মনে করেন যে এইটা একজন কবি লিখছে, একজন সাহিত্যিক লিখছে। সে লিখছে, এডুকেশন ইজ দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইন দি ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। এডুকেশন ইজ দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর, মানে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় ইন দি ডেভেলপমেন্ট অফ আ কান্ট্রি। একটা দেশের উন্নতির ক্ষেত্রে শিক্ষা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখন এইখানে শব্দগুলো একটু খেয়াল করেন যে এডুকেশন একটা শব্দ, আবার দেখুন সিঙ্গেল মোস্ট অথবা সিঙ্গেল অথবা হচ্ছে কি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, আবার হতে পারে কি ফ্যাক্টর, ডেভেলপমেন্ট অফ এ কান্ট্রি। এখন এই শব্দগুলোর কিন্তু যেটা করতে হবে আমাকে, শব্দগুলো হুবহু ব্যবহারের সুযোগ নেই, এই শব্দগুলো চেঞ্জ করে নিয়ে আসতে হবে। কি করতে হবে? চেঞ্জ করতে হবে। যেমন আমরা এডুকেশনকে কি করে দিয়েছি, স্কুলিং করে দিয়েছি। আবার খেয়াল করেন এখানে যে ইম্পর্টেন্ট কে আমরা কি করেছি, সিগনিফিক্যান্ট করে দিয়েছি, ফ্যাক্টর কে এলিমেন্ট করে দিয়েছি, আবার ওই ডেভেলপমেন্ট কে আমরা অ্যাডভান্সমেন্ট করেছি, কান্ট্রি কে নেশন করেছি। তাহলে এই দুটো লাইনের, অর্থাৎ এই লাইনের এবং এই লাইনের অর্থ কিন্তু এক, বাট উনি লিখছেন প্রশ্নে দেওয়া আছে এইটা, বাট আমি লিখতেছি কি, স্কুলিং ইজ দ্য সিঙ্গেল মোস্ট সিগনিফিক্যান্ট এলিমেন্ট ইন দি অ্যাডভান্সমেন্ট অফ এ নেশন। এই স্কুলিং অথবা এই এডুকেশন একই কথা, ইম্পর্টেন্ট সিগনিফিক্যান্ট একই কথা, ফ্যাক্টর এলিমেন্ট একই কথা, ডেভেলপমেন্ট অ্যাডভান্সমেন্ট একই কথা, কান্ট্রি নেশন একই কথা। এবার মূল বিষয়টা হচ্ছে আমি কপি, যে এই কপি থেকে এড়ানোর জন্য এই প্যারাফ্রেজিংটা করতেছি। আমি অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে এখানে বিষয়টা এই এর বাইরে কিছু না। আপনারা একটু ঘাটাঘাটি করলে এই তথ্যগুলোই পেয়ে যাবেন। তাহলে আমরা যেটা পাচ্ছি প্যারাফ্রেজিং এর ক্ষেত্রে কি পাচ্ছি, প্যারাফ্রেজিং পাচ্ছি এক্সপ্রেস দ্য মিনিং, অর্থাৎ অর্থটা
আমি প্রকাশ করব ইউজিং ডিফারেন্ট ওয়ার্ডস, ভিন্ন শব্দ ব্যবহার করে। আর এর কারণটা কি? এর কারণটা হচ্ছে স্পেশালি টু অ্যাচিভ গ্রেটার ক্লিয়ারিটি। এর একমাত্র কারণ হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে, যে স্পষ্টতা নিয়ে আসতে হবে, স্বচ্ছতা নিয়ে আসতে হবে, অর্থাৎ মিনিংটা যেন 100% ক্লিয়ার থাকে এই বিষয়টি। এখন খেয়াল করেন একটা বিষয়, আমাদের কিন্তু যেটা করেছে, ওরা যেটা বলেছে, আমাদের বলেছে কি যেটা হবে স্টোরি অথবা হবে পোয়েট্রি। যদি পোয়েট্রি হয় এবং সেটা যদি পরিচিত হয় তো ভালো, আর যদি পরিচিত না হলে সেটা কিন্তু আমাদের জন্য বিপদ। দেখুন এই যে কবিতা অনার্স ফার্স্ট ইয়ারে, বেশ কিছু কবিতা আমরা দেখার চেষ্টা করব, কিছু স্টোরি থাকবে সেটা দেখার চেষ্টা করব। মূল কথা হচ্ছে কবিরা গল্পগুলো লেখেন, কবিতাগুলো লেখেন কঠিন কঠিন শব্দ দিয়ে। আপনি ওই কবিতার মেসেজটা আপনার ভাষায় ভিন্ন শব্দ ব্যবহার করে জনগণের কাছে সহজবোধ্য করবেন। অন্যরা লিখতেছে কঠিন ভাবে, আপনি কি করতেছেন সহজবোধ্য ভাবে এটা করতেছেন। যেমন এখানে বলছে কি, whose woods these are I think I know, his house is in the village though, he will not see me stopping here to watch his woods fill up with snow। অর্থাৎ একটা বন, এই বনের সামনে দাঁড়িয়ে একজন আগন্তুক সে থেমে গেছে। থেমে যাওয়ার পর চিন্তা করতেছে যে এই যে উড, এই যে বাগানটা, আমার মনে হয় যে এই যে বাগানটা, এটার মালিকের বাসা আশেপাশের কাছে, আশেপাশে কোথাও আছে। আমি যে এখানে দাঁড়িয়েছি সে তো আমাকে দেখছে না। এবং এই যে সমস্ত বনটা, এটা স্নো, তুষারে আবৃত হয়েছে। যেমন আমি এখানে একটা প্যারাফ্রেজিং করার চেষ্টা করেছি, এই কবিতার প্যারাফ্রেজিংটা এভাবে করার চেষ্টা করেছি। খেয়াল করুন যে আই বিলিভ, আমি বিশ্বাস করি, আই নো হুজ ফরেস্ট দিজ আর, এই বাগানটা যার, দো আই এম নট এক্স্যাক্টলি শিওর হু ওনস দেম, অর্থাৎ আমি জানি না যে এই বাগানটার মালিককে। দি ওনার অফ দি উডল্যান্ড রিসাইডস ইন দি নিয়ার বাই হ্যামলেট, হ্যামলেট মানে ছোট গ্রাম। আমার মনে হয় যে এই বাগানের মালিক আশেপাশে ছোট গ্রাম আছে সেখানেই বাস করেন। আই স্টপ টু ওয়াচ স্নোফল অন হিজ উডস বাট হি ওন্ট নোটিস, অর্থাৎ আমি তো এখানে দাঁড়াইছি কি জন্য, যে তুষারপাত হচ্ছে, এই যে বনের মধ্যে তুষারপাত হচ্ছে, কি সুন্দর দৃশ্য, এটা দেখার জন্য কিন্তু আমি এখানে দাঁড়াইছি। বাট এই বাগানের মালিক কিন্তু জানে না যে আমি এখানে দাঁড়াই দাঁড়াই এই সৌন্দর্যটা উপভোগ করতেছি। কেমন? সুবা ইসলাম লিপি পোয়েমের কিভাবে প্যারাফ্রেজিং করবেন আমি সেটাই দেখাচ্ছি। এরপর আবার এখানে কি লেখার চেষ্টা করছি, মাই হর্স ইভেন at his little size must be shocked to come to a stop on the shortest evening of the year in the middle of the frozen lake and woods far away from any residence। অর্থাৎ এইখানে সহজ কথা, আমরা যে স্টপেড বাই উডস অন স্নো ইভিনিং, রবার্ট ফ্রস্টের যে সে বিখ্যাত কবিতা, এই বিখ্যাত কবিতাটাকে আপনি সারমর্মটা আপনার জানতে হবে, এই সারমর্মটা আপনার নিজের ভাষায় লিখতে হবে। সহজ কথা এইটা, প্যারাফ্রেজিং এখানে সারমর্ম, যেটা আমরা সামারাইজিংটা বলতেছি, জাস্ট বিষয়টা সেম, কিন্তু এই নামটা ভিন্ন, এই নামটা ভিন্ন। প্যারাফ্রেজিং যখন এটা সিঙ্গেল লাইন হবে তখন এটা একটা ভিন্ন হয়ে যাবে। যার যখন এটা কবিতার কথা বলা হবে, যখন এটা স্টোরির কথা বলা হবে, আপনি ধরে নেবেন প্যাটার্নটা সেম, ওখানে প্যাটার্নটা সেম, ওখানে জটিলতার কিছু নাই। এটা আপনারা বুঝে গেছেন। এরপর লক্ষ্য করুন, প্যারাফ্রেজিং এটা গেল। এরপর হচ্ছে এই যে মোবাইল ফোন, রাইট এ প্যারাগ্রাফ অন মোবাইল ফোন, মোবাইল ফোনের উপর একটা প্যারাগ্রাফ লিখতে হবে, আমরা সেটা দেখাবো কিভাবে লিখবেন। 12 নম্বর, অ্যাজ আ টিচার ইউ আর এ ফাস্ট টকার, ইউর স্টুডেন্টস কমপ্লেইন টু দ্য হেডমাস্টার অ্যাবাউট ইট, হোয়াট কুড ইউ ডু। এখানে মজার বিষয় হচ্ছে যে প্রবলেম সলিউশন, অর্থাৎ আপনি খুব দ্রুত কথা বলেন। কিছু শিক্ষার্থী গিয়ে হেড টিচারের কাছে বললো, স্যার তো অনেক দ্রুত কথা বলে, আমরা বুঝি না। এই প্রবলেমটা আপনি কিভাবে সমাধান করবেন? অথবা এটা হতে পারে যে আপনি দেখলেন বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে যে ট্রি প্লান্টেশন। এরকম হতে পারে যে বাংলাদেশ সহ পৃথিবীর তাপমাত্রা এটা অনেক বেড়ে গেছে, বাংলাদেশে এই তাপমাত্রা আবার স্বাভাবিক করার জন্য কি কি করা যেতে পারে, করণীয়। সেক্ষেত্রে এই করণীয়টাই হচ্ছে, প্রবলেমটা হচ্ছে যে এই যে তাপমাত্রা বেড়ে গেল, আর এইটার সলিউশনটা আপনার লিখতে হবে। এই হচ্ছে প্রবলেম সলভিং কোয়েকশন প্যাটার্নটা। তো আশা রাখি বিষয়টা এটা নিয়ে সমস্যা হবে না।
তো আপনাদের জন্য সর্বশেষ কথা হচ্ছে যে টোটাল প্রশ্নের একটা ধারণা পেয়েছেন কিনা সেটা একটু বলবেন। যে 1 নাম্বার আমি আবার দেখাচ্ছি, আবার সবকিছু ক্লিয়ার করে দিচ্ছি। এই হচ্ছে প্রবলেম সলিউশন। এরপর প্যারাগ্রাফ 11 নম্বরে, 10 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে প্যারাফ্রেজিং। আমি বেশ কিছু প্যারাফ্রেজিং আপনাদের করাবো। 9 নম্বর হচ্ছে অ্যাপ্লিকেশন, এই 40 মার্ক। এবার স্টাইলিস্টিক ডিভাইস, শর্ট নোট 3টা, 3 5 15। এরপর হচ্ছে যে প্যাসেজটা থাকবে আনসিন প্যাসেজ, এটি অনার্সে যে রিডিং স্কিল আছে না, রিডিং স্কিল, ওই রিডিং স্কিল বইগুলো দেখতে পারেন। এখানে 10টা মার্ক পাবেন 5টা কোয়েশ্চেনের জন্য। আর এখানে মাল্টিপল থাকবে, মাল্টিপল চয়েস থাকবে 5টা। এরপর যেটি আছে সেটি হচ্ছে, লক্ষ্য করুন, ট্রান্সলেশন 10 মার্কের জন্য পাবেন, আর গ্রামার হচ্ছে 20 মার্কস। এখন আমি আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে আজকের এই সেশনটি শেষ করব। সেটা হচ্ছে আমাদের একটি ব্যাচ শুরু হয়ে যাচ্ছে, নিবন্ধন ব্যাচ। নিবন্ধন ব্যাচ এটি শুরু হয়ে যাচ্ছে। আমরা গ্রামারের বেশ কিছু আইটেম নিয়েছি, শর্ট নোট গুলো নিয়েছি, এগুলো পিডিএফ আমি আপনাদের দিয়ে দেব। নিবন্ধন ব্যাচ এখন আগামীকালকে ক্লাস আছে, ভয়েস চেঞ্জ থেকে শুরু হবে। আগামীকালের ক্লাসটা ভয়েস চেঞ্জ থেকে শুরু হবে, ভয়েস পাবেন, ন্যারেশন পাবেন। বাকি যে ক্লাসগুলো হয়ে গেছে সেটা আমি করার ব্যবস্থা করে দেব। শর্ট নোট গুলো আবারও ক্লিয়ার ইনশাল্লাহ করে দেব। শর্ট নোট গুলো আমি আবারও ক্লিয়ার করে দেব, যে কিভাবে লিখবেন এ বিষয়ে আলাদা ক্লাস থাকবে। তো এই ব্যাচের কোর্স ফি হচ্ছে 1020 টাকা। পিডিএফ শিট, পিডিএফ এটা পাবেন, পিডিএফ শিট পাবেন। আর হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত ক্লাস চলতে থাকবে। আর বিস্তারিত জানার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। এই হচ্ছে নাম্বার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। যাদের ভর্তি হওয়া দরকার দ্রুতই ভর্তি হয়ে যান, এখন সময় ক্ষেপণ করে আর লাভ নাই, ভাবাভাবির কিছু নাই। এই নতুন সিলেবাসকে গ্রিপে আনার জন্য আপনার কারো না কারো হেল্প লাগবে। আপনি আমার পেজটা দেখেন, ঢোকেন, স্টুডেন্টের রিভিউ দেখেন, আমাদের সার্ভিসটা বোঝেন কেমন। শুধুমাত্র আপনার নামের পিছনে দৌড়ে রয়েন না যে অনেক বড় প্রতিষ্ঠান, সেখানে যে আপনারা ধোকা খাইতে পারেন, কারণ অনেকেই কিন্তু আমাদের কাছে অলরেডি ভর্তি হয়েছে। সো আমি শুধু ইংরেজি নিয়েই কাজটা করি, মাথায় রাখবেন, আমি ইংরেজিরই শিক্ষার্থী, ইংরেজি পড়াই, ইংরেজি নিয়ে কাজ করি। সো আপনি 100% সেবা পাবেন, এই নিশ্চয়তা আমি আপনাকে দিতে পারি। এই নাম্বারে যদি কারো ভর্তি হওয়ার প্ল্যান থাকে, অথবা মনে করেন যেটা আপনি নিজে এটি পারবেন না, তাহলে অবশ্যই আমাদের এই কোর্সে চলে আসেন। আর যদি মনে হয় এই ক্লাসটা আবার দেখেন, যেভাবে যা বলেছি, মনে হয় যদি না আপনি পারবেন একা একা এই ক্লাসটি দেখে বুঝে, ওকে ফাইন, সমস্যা নেই। যারা না পারবেন তারা আমার কাছে আসবেন। আল্লাহ হাফিজ।